আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি। সুধী দর্শক, ফুসফুসকে বলা হয় আমাদের শরীরে একটা ভাইটাল অর্গান। আজকাল আমাদের দেশে অনেক রোগী ফুসফুসের বিভিন্ন জটিলতায় আক্রান্ত হচ্ছেন। এর জন্য দরকার ফুসফুসের সুরক্ষা নিশ্চিতকরণ। তাই আমাদের আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ফুসফুসের সুরক্ষায় করণীয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সাথে আজকে রয়েছেন বিশেষ একজন অতিথি। আমার সাথে আমার পাশেই যিনি আছেন অত্যন্ত গুণী এবং স্বনামধন্য একজন চিকিৎসক, বিশিষ্ট বক্ষব্যাধি ও ইন্টারভেনশনাল পালমোলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ সরকার স্যার। স্যার বিআরবি হসপিটালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন এবং নিয়মিতভাবে রোগীদের সেবা প্রদান করে যাচ্ছেন। আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি দর্শক, আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। ফোন করার সময় অনুরোধ করব অবশ্যই টিভির ভলিউমটি কমিয়ে নেবেন এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা সেখানেও আমাদের প্রশ্ন করতে পারেন কমেন্ট করার মাধ্যমে। আসুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা। স্যার, ইতিমধ্যে বললাম আমরা ফুসফুসকে বলছি ভাইটাল একটা অর্গান আমাদের শরীরে। তো আসলে ফুসফুসকে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি বা ফুসফুসকে ভালো রাখাটা কেন এত জরুরি? ধন্যবাদ। খেয়াল করেন, দেখেন যে যদি আমাদের শরীরে অন্য ভাইটাল অর্গানগুলো যদি চিন্তা করেন, হ্যাঁ, হার্ট চিন্তা করেন, লিভার চিন্তা করেন, কিডনি চিন্তা করেন, ব্রেন যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা কিন্তু সুরক্ষিত, বাইরের সাথে কোনো কানেকশন নেই। কিন্তু একমাত্র ফুসফুস এমন একটা অঙ্গ যেটা আমরা যে শ্বাস নিচ্ছি সরাসরি বাইরের সাথে কানেকশন। এই যে বাইরের ধুলাবালি, ময়লা আবর্জনা যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের শ্বাসের মাধ্যমে সরাসরি ফুসফুসে যাচ্ছে, যে জীবাণুগুলো। তো এই জন্যই আসলে ফুসফুসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ফুসফুসের ভাইটাল যে কাজ হচ্ছে যে আমাদের বাতাস থেকে যে অক্সিজেনটা নেওয়া ফুসফুসের মধ্যে যাবে এবং শরীর থেকে যে বজ্র পদার্থ কার্বন ডাইঅক্সাইড বলে এটা ফুসফুস থেকে বের করে দেবে। অক্সিজেনটা এই কারণে ইম্পর্টেন্ট, আপনি যত কিছুই করেন, খাবার খান বা যাই কিছু করেন, হার্ট সব কিছু ঠিক থাকলেও যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু শরীরে শক্তি পাবেন না। যেটা আমরা বলি যে এটিপি, যেটা বলি পাওয়ার হাউস বলি। খাবার খাবো, যাই খাবো, এটাকে আসলে পুরো শক্তি তৈরি করবে হচ্ছে অক্সিজেন। তো এই জন্যই ফুসফুসটা খুব ইম্পর্টেন্ট এবং সবসময় ফুসফুস ভালো থাকলে অন্য অর্গানগুলো ভালো থাকবে। আসলে মেইন কাজ তাহলে হচ্ছে অক্সিজেনটাকে সাপ্লাই করা। যেহেতু স্যার আপনারা অনেক রোগী দেখে থাকেন এবং ফুসফুসের বিভিন্ন জটিলতায় রোগীরা আপনাদের কাছে অবশ্যই আসে, তো কি কি সমস্যা নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসে? ধন্যবাদ। ফুসফুসের মধ্যে মেইনলি যদি আমরা চিন্তা করি, প্রথম যদি নাক থেকে শুরু করি, কারণ আপার এয়ারওয়ে যদি চিন্তা করি তাহলে হয় অ্যালার্জিক রাইনাইটিস দেখবেন, হ্যাঁ, অল্পতে নাক বন্ধ হয়ে যায়, হাঁচি হয়ে যাওয়া, আপনার গলার মধ্যে অস্বস্তি লাগবে, তো এটা থেকে মাথা ব্যথা হবে, তো এটা অ্যালার্জিক রাইনাইটিস থেকে শুরু হবে যে আমরা শ্বাস নিব। তারপরে যদি আমরা চিন্তা করি যে আপনার ফেরিনজাইটিস, লেরিনজাইটিস এগুলো হইতে পারে, তারপরে আপনার অ্যাজমা, সিওপিডি হইতে পারে, অনেক সময় ফুসফুসের মধ্যে ছোটো ছোটো ফোড়া হইতে পারে, ব্রঙ্কিকটিসিস বলি, টিউবারকুলোসিস হইতে পারে, অনেক সময় ফুসফুসটা শক্ত হয়ে যায়, আমরা বলি ফাইব্রোসিস বা ডিপিএলডি, আইএলডি হতে পারে। তারপরে ফুসফুসের মধ্যে পানি জমতে পারে প্লুরাল ইনফেকশনের মাধ্যমে। তো এরকম অনেকগুলো রোগ হইতে পারে ফুসফুসে। জি, এই যে স্যার একটা অন্যতম রোগ যেটা আপনি বললেন সিওপিডি, এর কারণগুলো কি কি বা কি কি লক্ষণ নিয়ে আসলে রোগীরা আসে? ধন্যবাদ। সিওপিডি আসলে মেইনলি যেটা হয় এটা সাধারণত 40 বছর পরে যেটা হয়, এবং যদি আমরা চিন্তা করি কারণের মধ্যে মেইন কারণ হচ্ছে ধূমপান হচ্ছে মেইন কারণ। কিন্তু এখনও ইদানিং স্টাডিতে দেখা যাচ্ছে যে আপনার এয়ার পলিউশন, যে বায়ু দূষণ, এইটাও আপনার সিওপিডির একটা মেইন কারণ। ঠিক আছে, তো এইসব পেশেন্টগুলো সাধারণত 40 বছর পর থেকে হয়, তাদের আমরা যেটা বললাম যে স্মোকিং বা তার প্রফেশন হতে এমন কোনো কাজ করে যেটা ধুলাবালি অনেক বেশি, ওনাদের যেটা মেইন সমস্যা হয় যে তাদের শ্বাসকষ্ট হয়, একটু হাঁটতে গেলে হাঁপাই যাবে, একটু সিঁড়ি বাইতে গেলে বা একটু জোরে হাঁটতে গেলে তার শ্বাসকষ্ট হবে, সাথে যেটা হবে তার কাশি থাকবে, এবং কাশিটা কিন্তু কখনো একদম ভালো হয়ে যাবে না। অ্যাজমার কাশিটা কী হয় যে হয়তো কোনো একটু সিজন চেঞ্জ হলো বা বৃষ্টিতে ভিজলো বা ঠান্ডা পানি খাওয়ার পরে বা একটু ইনফেকশন হওয়ার পরে কাশিটা হলো আবার এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু সিওপিডি কাশিটা কখনো একদম ভালো হয়ে যাবে না, হয়তো 16 আনার মধ্যে 8 আনা ভালো হলো, 8 আনা কিন্তু থেকেই যাবে, মানে যেই কাশিটা সবসময় থেকেই থাকবে, শ্বাসকষ্টটা সবসময় থেকেই যাবে। সাথে আপনার বুক ভারী লাগতে পারে, কখনো কোনো কারো কফ তৈরি হতে পারে। তো এই সবগুলো সমস্যা যদি থাকে তাহলে আমরা, এবং সাথে যদি পেশেন্ট একটা রিস্ক ফ্যাক্টর স্মোকিং বা এমন কোনো কাজ করে যেটাতে আপনার সিওপিডি হতে পারে, থাকলে আমরা চিন্তা করবো তার সিওপিডি আছে কিনা। তাহলে স্যার আমরা বলছি হচ্ছে বয়স্ক পেশেন্টদের সাধারণত সিওপিডি সম্ভাবনা বেশি হচ্ছে। আপনি অ্যাজমার ক্ষেত্রে একটা বললেন যে একটা সিমটম বললেন, তো আমরা সাধারণত অ্যাজমা এবং সিওপিডি দুইটাকেই আমরা আসলে গুলিয়ে ফেলি, তো এটাতে পার্থক্যটাকে এবং এই ক্ষেত্রে আপনারা রোগীদের কি পরামর্শ দিয়ে থাকেন?
ধন্যবাদ। আসলে এটা তো কমন কোশ্চেন যে অ্যাজমাটা যদি আমরা চিন্তা করি এটা যে কোনো বয়সে হতে পারে, হ্যাঁ, একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই কিন্তু অ্যাজমা হতে পারে। তারপর অ্যাজমার মেইন ইয়েটা হচ্ছে যে এটা ফ্যামিলিয়াল যাবে, হ্যাঁ, মনে করেন যে এটা বাবা মা বা ভাই বোন কারো না কারো অ্যাজমার সমস্যা থাকবে অথবা অ্যালার্জি সমস্যা থাকবে। মনে করেন বাবা মা কারো যদি অ্যাজমা অথবা অ্যালার্জি থাকে, ছেলে মেয়ে দুজন হলে একজনের থাকবে। এটা হয় আজকে হবে বা 10 বছর পরে এটা হবেই, অল্পতেই ঠান্ডা লেগে যাবে, হাঁচি কাশি হবে। সাথে যেটা হবে যে আপনার অনেকের অ্যালার্জি হিসেবে থাকতে পারে, খাবারে বা ডাস্টে অ্যালার্জি থাকবে বা কোল্ড অ্যালার্জি এরকম থাকতে পারে। এবং এটা যেটা বললাম যে অ্যাজমাটা কিন্তু ভালো হয়ে যাবে, যে আপনার দেখা যায় হয়তো বছরে কয়েকবার হইলো বা একটু শীতকাল, কারো শুধু শীতকাল হলে সারা বছর ভালো, অথবা কেউ ঠান্ডা পানি খাওয়ার পর হইতে পারে, বা কেউ যদি অ্যাসিডে যায় অথবা যদি কোনো সিজন চেঞ্জ হয় বা কোথাও জার্নি করতে যায় তখনও তো অ্যাজমাটা বেড়ে গেল, বা একটা ইনফেকশন হলে অ্যাজমাটা বেড়ে গেল, কয়েকদিন থাকলে আবার ভালো হয়ে গেল। সিওপিটা কী হবে, এটা সাধারণত যেটা বললাম যে 40 বছর পরে হবে। এটা সাধারণত যারা ধূমপান করে বা এমন কোনো কাজ করে যেটা ধুলাবালি বেশি, ডাস্ট বেশি, তাদের এটা হবে। এবং এই সমস্যাটা সারা বছরই থাকবে, একদম ভালো হয়ে যাবে না, এবং এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো এই অ্যাজমা সিওপিটার মেইনলি হচ্ছে যে পার্থক্য হচ্ছে বয়স, জেনেটিক্স, আর হচ্ছে সমস্যাগুলো, সিমটমগুলো একটা ভালো হয়ে যাবে আর একটা সারা বছরই থাকবে। জি স্যার, অ্যাজমার ক্ষেত্রে একটা সাধারণ প্রশ্ন আমরা সবসময় পেয়ে থাকি, সেটা হচ্ছে অ্যাজমা ছোঁয়াচে কিনা বা জেনেটিক্যাল কারণে হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আসলে অনেকেই এটা মনে করে থাকে যে অ্যাজমা মানে ছোঁয়াচে। না, ব্যাপারটা কিন্তু তা না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে মনে করুন ফ্যামিলিতে বাবা মা বা মা কারো যদি অ্যাজমা থাকে অথবা অ্যালার্জি থাকে, তাহলে কী হবে যে ছেলে মেয়ে দুজন হলে একজনের এই সমস্যাটা থাকবে। তাহলে অ্যাজমাটা মেইনলি হচ্ছে ফ্যামিলিয়ার হিস্ট্রি, জেনেটিক হিস্ট্রি থাকবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে অ্যাজমাটা সাধারণত একটা পর্যায়ে বাচ্চাদের ক্ষেত্রে অনেকের অ্যাজমাটা ভালো হয়ে যায়, অ্যাডাল্ট হলে এটা অনেক দিন ওষুধটা কন্টিনিউ করতে হয়, এই সমস্যা। কিন্তু এটা কখনো ছোঁয়াচে হবে না। ছোঁয়াচে, জি 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 স্যার, অ্যাজমা এবং সিওপিডির আমরা কথা বলছিলাম। সাধারণত আমাদের রোগীরা মনে করে থাকেন যে আমরা যদি ইনহেলার দিই রোগীদেরকে তাহলে হয়তো সারা জীবন সেটা ব্যবহার করতে হবে। তো এই ধারণাটা কতটুকু ঠিক, বা ইনহেলার ব্যবহারের একটু সঠিক নিয়মটা যদি বলেন আমাদের। ধন্যবাদ। আসলে আমাদের চেম্বারে যদি 100 জন রুগী আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় 90 জন রুগী এই জিনিসটাই ভুল করে, হ্যাঁ, যে ইনহেলার নিয়ে ওনারা ঠিকভাবে নিতে পারেন না, একটা জিনিস। আর অনেকের ইনহেলার ভীতি থাকে, আমরা যখন ইনহেলার দিতে চাই তখন বলে যে না, একবার শুরু করলে সারা জীবন নিতে হবে, বা এটা নিলে অনেকগুলো সমস্যা হয়। কথা বলবো, আমাদের একটি ফোন এসেছে, ফোনটি নিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমি সুমন বলছিলাম যাত্রাবাড়ি থেকে। জি বলুন। জি স্যারের কাছে আমার প্রশ্ন। জি আপনি একটু অনুরোধ করব টিভির ভলিউমটা কমিয়ে নেবেন। জি স্যারের কাছে প্রশ্ন, আমার মাঝে মাঝে আপনার ওই ঠান্ডা লাগলে ওই আপনার হাঁচি আসে, তারপরে আপনার ওই নাক চুলকায়, হ্যাঁ, এই সমস্যাটা মানে মাঝে মাঝে হয় আর কি। ফেকজু 120 খেলে মাঝে মাঝে চলে যায়। এখন স্যারের কাছে প্রশ্ন, এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে কিনা স্যারের কাছে, যে আমি করলে এটা কোনো সমস্যা ভবিষ্যতে হবে কিনা? স্যারের কিছু কি জানার আছে? দর্শক আপনার বয়সটি বলুন। স্যার লাইনটা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনার যেটা হচ্ছে যে উনি কিন্তু এটা সুন্দর হিসেবে বললেন, হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা অনেকে জিনিসটা ভুল করি, অনেক পেশেন্ট জিনিসটা ভুল করে যে অ্যাজমা মানে হচ্ছে হাঁপানি, হাঁপানি মানে শ্বাসকষ্ট। এই জিনিসটা কিন্তু বিশাল ভুল। মানে অ্যাজমা বা হাঁপানি মানে শ্বাসকষ্ট না। হাঁপানি মানে অনেক ক্ষেত্রে শুরু হয় হাঁচি দিয়ে, একটু ধুলাবালিতে গেলে বা একটু সিজন চেঞ্জ হলে, ঠিক আছে, যখন বা অনেকে একটু বডি স্প্রিজ করলে তখন দেখা যায় এরকম অনেকগুলো একসাথে অনেকগুলো হাঁচি হয়। অনেকে বলে যে সকালে ঘুম থেকে উঠলে অনেকগুলো একসাথে হাঁচি হয়, তারপরে আবার ঠিক হয়ে যায় এরকম। তো এই যে অ্যাজমাটা শুরু হয় হাঁচি দিয়ে, নাক থেকে শুরু হয়। তো যখনই একসাথে অনেকগুলো হাঁচি হবে, তার হয়তো কোনো খাবারে বা ডাস্টে অ্যালার্জি থাকবে। যদি আমরা হিস্ট্রি নিই, হয়তো ওনার বাবা মা বা ভাই বোন কারো না কারো এই ঠান্ডার সমস্যাটা থাকবে। যদি থাকে আমরা চিন্তা করবো যে হ্যাঁ এটা অ্যালার্জি গ্যারান্টি বা অ্যাজমার দিকে যাবে পরবর্তীতে। এক্ষেত্রে যেটা ওনাকে করতে হবে যে একটা নাকের এক্সরে করতে হবে, এক্সরে পিএনএস আমরা বলি, একটা অ্যালার্জি লেভেল আমরা বলি, আইজি লেভেল করে আমরা হয়তো ওনাকে ট্রিটমেন্ট দিলে উনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। স্যার কথা বলছিলাম হচ্ছে ইনহেলার ব্যবহারের পদ্ধতিটা। ইনহেলার নিয়ে যেটা হচ্ছে যে অনেক পেশেন্ট এই জিনিসটা ভুল করে থাকেন, যে আমাদেরকে অনেক কোশ্চেন করে ইনহেলার নিতে চান না। কিন্তু আপনি যদি একদম ইজিলি খেয়াল করেন যে একটা ইনহেলার যদি আমরা দিই, এটা থাকে মাইক্রোগ্রামে, ঠিক আছে। আমরা যদি ট্যাবলেট দিই, এটা কি থাকে মিলিগ্রাম বা গ্রামে, ঠিক আছে। তো একটা ইনহেলার যখন আমরা শ্বাস নিই, দেখা যায় শ্বাস নেওয়ার পরে ভিতরে গেল, আবার শ্বাস কিন্তু ছেড়ে দিচ্ছি, তাতে 80% ওষুধ বের হয়ে যাচ্ছে।
তো ইনহেলার প্রেসক্রাইব করলে মানুষ দেখা যায় একটা ওষুধের মাত্র 100 ভাগের 1 ভাগ যাবে ওষুধ ভিতরে আমার, বাকি 99% কিন্তু বেড়ে যাচ্ছে, তো সাইড এফেক্ট একদম কম। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমার সমস্যা ফুসফুসে, শরীরে অন্য কোথাও না। আমি যেন একটা ওষুধ খাবো, এটা কী হবে, আমার রক্তের মাধ্যমে পা থেকে মাথা পর্যন্ত যাবে, সব জায়গায় কিন্তু সাইড এফেক্ট হবে, শুধুমাত্র ফুসফুসে কাজ হবে। এক্ষেত্রে আমরা ইনহেলার নিচ্ছি, একদম এটা সরাসরি ফুসফুসে যাচ্ছে, মাত্র ফুসফুসে কাজই হচ্ছে, কোনো সাইড এফেক্ট নাই। তো এই জন্য ইনহেলারটা সবচেয়ে সেফ, কোনো সাইড এফেক্টও নেই। আর একটা জিনিস হচ্ছে, ইনহেলার কিন্তু সারা বছর নেওয়া লাগে না। অনেক পেশেন্টের দেখবেন শুধু সিজনাল অ্যাজমা হয়, মানে শুধু শীতকালে সমস্যা হয়, তখন শুধু শীতকালেই ইনহেলারটা নিলে হয়, অন্য সারা বছর নেওয়া লাগে না। ঠিক আছে, তো এইটা সবচেয়ে সেফ হচ্ছে ইনহেলার নেওয়াটা। কথা বলছিলাম ফুসফুসের সুরক্ষায় করণীয়, চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। স্যার, কথা বলছিলাম অ্যাজমা, সিওপিডি নিয়ে, আপনি ইনহেলারের কথা বলছিলেন। স্যার, এইসব রোগীদের ক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে ভালো রাখতে পারি অ্যাজমা রোগীদের ক্ষেত্রে? পেশেন্ট সবাই একটু আসলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। একটা বড় যে সমস্যা হচ্ছে আমাদের দেশে বায়ু দূষণের একটা বিশাল অবস্থা। তো বায়ু দূষণের কারণে যারা একটু শ্বাসকষ্টজনিত রোগী ভোগেন তাদের অনেকগুলো সমস্যা হয়। ঠিক আছে, তো প্রথম যেটা সমস্যা হয়, যেহেতু একটা খেয়াল করবেন যে আমাদের কোনো একটা ঘর যদি ঝাড়ু দেওয়া না হয়, তো এক দুজনের মধ্যে নিয়ে কথা বলবো। আমাদের একটি ফোন আসছে, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমি স্যারের সঙ্গে কথা বলবো তো। জি স্যার, শুনতে পাচ্ছেন আপনাকে। আমি করোনা পজিটিভ ছিলাম তো। জি। করোনার সময় আমার বুকে খুব কফ জমতো। জি দর্শক শুনতে পাচ্ছেন। কফ জমার জন্য আমি ঠিক মতন ভাত খাওয়ার পরে আওয়াজ করতাম, তাহলে গলাটা পরিষ্কার হয়ে যেত। আর স্বাদ দেখা, আমি এখানে ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে মোনাস 10 খাওয়ার জন্য, উনি বলছেন চলবে, মানে কন্টিনিউসলি চলবে। কিন্তু আমি ভাত খাওয়ার পরেই বুকে কফ জমে যায়। আচ্ছা, ঠিক আছে, বের হয় না। না ঠিক আছে, ওকে। উনি যেটা বললেন, ইদানিং কিন্তু অনেকে এই সমস্যাটা নিয়ে কথা বলতেছেন। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সমস্যাটা বললেন, দেখবেন যে কেউ একটা মিটিংয়ে আছে বা নামাজ পড়তেছে বা ক্লাসে আছে, হঠাৎ করে দেখবেন যে গলাটা পরিষ্কার করতে হয়। এটা খাওয়ার পরে বা শোয়ার পরে, কথা বলার পরে এটা অনেকেরই হচ্ছে। এটা টিপিক্যাল একটা সমস্যা হচ্ছে সাইনোসাইটিস, যেটা বলি আমরা, মানে এয়ার পলিউশনের কারণে অনেক পেশেন্ট এই সমস্যাটা হচ্ছে। একটু পর গলা পরিষ্কার করে, নাক বন্ধ হয়ে যায়, হাঁচি হয়, মাথা ব্যথা হয়। তো এইটা হচ্ছে যে আমি বলতেছিলাম যে এয়ার পলিউশন, ধুলাবালি যে আমাদের নাক দিয়ে যাচ্ছে, সাইনাসগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো এইটার কারণেই ওনাদের সবারই এই সমস্যাটা হচ্ছে। তো এইটা যাদের একটু অ্যালার্জি থাকবে বা অ্যাজমা থাকবে তাদের এই সমস্যাটা বেশি হবে। এটা থেকে ভালো থাকতে হলে আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে সবসময়। একটু গরম পানি ভাপ নিলে এটা অনেকটাই কেটে যাবে। আর উনি যদি একটু আগে থেকেও যদি কারো অ্যাজমা থাকে বা অ্যালার্জি থাকে, যেহেতু ওনার করোনা ছিল, করোনার পর অনেকে অ্যাজমাটা বেড়ে যায়, তখন একটু মন্টিলুকা যেটা বলেন বা ফ্যাক্সামিন এটা খেতে পারে, কোনো সমস্যা নেই। তো মেইন যেটা করতে হবে যে গরম পানি ভাপ নিতে হবে, আর হচ্ছে মাস্ক ইউজ করতে হবে, তাহলে উনি ভালো থাকবেন। আদারওয়াইজ দেখবেন যে অধিকাংশ পেশেন্টই এই সমস্যাটা নিয়ে আসেন আমাদের কাছে। ইভেন তো কিছুদিন আগে একটা পেশেন্ট আমার কাছে আসছেন, যে চট্টগ্রাম থেকে আসছেন। উনি চট্টগ্রামে অনেক পরীক্ষা করছেন, বিএসসির মধ্যে সিটি স্ক্যান করছেন, 1-1.5 মাস হয়ে গেছে, উনি ভালো হচ্ছেন না। উনি ভিসা করছেন, ইন্ডিয়া চলে যাবেন। তো একজন আমার কথা বললো, আসলেন, আসার পরে জাস্ট একটাই সমস্যা, উনি শুইতে গেলেই শ্বাসকষ্ট হয়, গলার অস্বস্তি লাগে। তো ওনার আসলে আমরা জাস্ট একটা এক্সরে করে দেখলাম যে পুরো সাইনাস 2 বছর ব্লক হয়ে গেছে। তো ইদানিং অনেকের এই সমস্যাটা হচ্ছে, তো ওনারও আসলে এই সমস্যাটা। স্যার, আরেকটি ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে, গাজীপুর থেকে বলতেছি। আমার বাচ্চার বয়স 6 বছর। ওর জ্বর আসলে বা একটু ঠান্ডা লাগলে অনেক শ্বাসকষ্ট হয়। কিছু খাবার দাবার খায় না, খালি ঘুমায় ক্লান্ত হয়ে। এটা আসলে এখন তো ইদানিং জ্বর অনেকেরই হচ্ছে, তো এটা দেখতে হবে যে জ্বরটা কেন আসছে। তো উনি একটা কথা, ইম্পর্টেন্ট কথা বললেন যে ওনার ঠান্ডা লাগলে অনেক শ্বাসকষ্ট হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চাদের অ্যাজমা হয়, যেটা আমরা অনেক পেডিয়াট্রিশিয়ান বা অনেকে হয়তো জিনিসটা মিস করি আমরা। তো এরকম যদি হয় যে বাচ্চার ঠান্ডা লাগলে কোনো কারণে, মনে করেন একটু ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়ছে, তার কাশি হচ্ছে বা বুকে শ্বাসা শব্দ হচ্ছে, বুকে চাপ লাগতেছে, এটা যদি 10 দিনের বেশি থাকে, অথবা বাচ্চা পুরো সুস্থ কিন্তু একটু খেলতে গেছে, তখন বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, এইসব ক্ষেত্রে যদি বাচ্চার বাবা মা কারো যদি অ্যালার্জি থাকে বা অ্যাজমা থাকে, তাহলে এইসব বাচ্চাদের আমরা চিন্তা করবো তার অ্যাজমা আছে কিনা। আমরা তার একটু অ্যাজমা লাইনে পরীক্ষা নিরীক্ষা করবো, এবং অ্যাজমার চিকিৎসা যদি আমরা আর্লি করতে পারি, তাহলে এই বাচ্চার কখনো সমস্যা হবে না। একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাদের
ফুসফুসটা কিন্তু 25 বছর পর্যন্ত আস্তে আস্তে ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে যদি কারো বাচ্চারা এরকম কদিন পর পরে ডাক্তার দেখানো লাগে, 1 মাস 2 মাস পর পরে আপনি ডাক্তারের কাছে যান, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, স্টেরয়েড খাচ্ছেন, তাহলে যখনই ঠান্ডা লাগবে বাচ্চার ফুসফুসটা যে ডেভেলপ করতেছিল এটা হল করে যাবে। তো 25 বছর বয়সে যেরকম একটা অ্যাডাল্ট ফুসফুস হওয়ার কথা না হয় বাচ্চাদের ফুসফুসটা বাচ্চাদের মতোই থাকবে, তখন কিন্তু তার স্বাভাবিক কাজকর্ম সে করতে পারবে না। স্যার আমাদের আরেকটি ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি। জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনি প্রশ্নটি করুন। আমি নওগাঁ কোর্ট থেকে বলছিলাম স্যার, আমার ফুসফুসে অনেক দিন হলো ঠান্ডা, এতে আমার বুকে চাপ লাগে এবং হাত পা নেড়ে যায়। আমি স্ক্রিন করছি, অনেকটুকু ব্লক হয়ে গেছে, প্রায় 600। তারপরে দেখা যাচ্ছে আমার করোনা পজিটিভ ছিল, এখন তো মন্টিলুকাস তারপরে ইনহেলার করতেছি, তবু বুকের চাপ এবং বাম সাইড খালি নিচু হয়ে আসে আর হাত পাও এড়ায় যাচ্ছে, খুব দুর্বল হয়ে যাচ্ছি। এদিকে হার্টের একটু সমস্যা আছে স্যার। ওকে, ঠিক আছে। উনি যেটা বলতেছেন যে ওনার করোনা হওয়ার পরে সমস্যাগুলো বেশি হচ্ছে, হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করবেন যে উনি কিন্তু ইনহেলার নিচ্ছেন, মন্টিলুকাস নিচ্ছেন, তো সাথে আবার হার্টের সমস্যা বলতেছেন। হার্ট এবং লাং কিন্তু কাছাকাছি, মানে একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা জড়িত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আর করোনা হওয়ার পরে দেখবেন যে আমি যেটা বলতেছিলাম, অনেক পেশেন্ট হয়তো আগে থেকে কোনো অ্যাজমার সমস্যা ছিল না, শ্বাসকষ্ট ছিল না, করোনার পর থেকে সমস্যাগুলো অনেক বেড়ে যাচ্ছে। হয়তো একটু হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে বা অল্প দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, এসিতে থাকতে পারে না, ঠান্ডা সমস্যা হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওনার নাকে কোনো সাইনাসের কোনো সমস্যা আছে কিনা, অ্যাজমা উনি ইনহেলার ঠিকভাবে নিচ্ছেন কিনা, তাহলে কোনো গরম পানির ভাবটা ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা, ওনার সাথে ফুসফুসে যখন করোনা হয়েছিল কত % ফুসফুস ড্যামেজ হয়েছিল। অনেকে দেখা যায় যদি 78% ড্যামেজ হয় তখন একটু হাঁটতে গেলে শ্বাসকষ্ট হবে, সাথে ওই সময় ট্রিটমেন্টটা ঠিকভাবে করতে পারতেছেন কিনা। ওনাকে যেটা করতে হবে যে রেগুলার ভ্যাকসিনগুলো কন্টিনিউ করতে হবে, শ্বাসের ব্যায়ামগুলো করতে হবে, সাথে ইনহেলার এবং হার্টের চিকিৎসা সবগুলো একসাথে করতে হবে। উনি যদি কোনো এসি রুমে থাকেন তাহলে প্রতি সপ্তাহে এসি ফিল্টারটা পরিষ্কার করতে হবে, 3 মাস পর পর পুরো এসিটা পরিষ্কার করতে হবে, ওনার বাসা বাড়ি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাইরে বেরোলে মাস্ক পরতে হবে। অনেকগুলো এরকম নিয়মকানুন যদি উনি নিয়মিত পালন করেন তাহলে মোটামুটি ইনশাআল্লাহ ভালো থাকবে। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার আপনি মাত্র ভ্যাকসিনের কথা বললেন, তো আসলে এই ফুসফুসকে আমি ভালো রাখতে গেলে তাহলে এই ভ্যাকসিনটা কি ভূমিকা পালন করে? ধন্যবাদ। আসলে খেয়াল করবেন যে কোনো অ্যাজমা বা সিওপিডি আমরা বললাম যে একটু ঠান্ডা লাগলে সমস্যাটা হয়, মানে ফ্লু থেকে বেশিরভাগ এটা হয়, ইনফ্লুয়েঞ্জা যেটা বলি। তো এখন থেকে যেটা হচ্ছে যে আমরা প্রায় সময় যে এইসব পেশেন্ট যারা একটু রিস্ক থাকবে, যাদের অ্যাজমা থাকবে, সিওপিডি থাকবে বা প্রেশার থাকবে, ডায়াবেটিস থাকবে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, তাদেরকে কী করি আমরা ভ্যাকসিন দিতে বলি। এটা 2 বছর পর থেকে সবাইকে ভ্যাকসিনটা দেওয়া যায়। ইনফ্লুয়েঞ্জাটা সাধারণত ফ্লু শট প্রতি বিষয়ে কথা বলবো, একটি ফোন আসছে, ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমার নাম সাইদা, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার বয়স 27 বছর। আমার সিজনাল চেঞ্জ হলে একটা সমস্যা হয়, সিজন চেঞ্জ এবং ডাস্ট অ্যালার্জি হইলে ডাস্ট অ্যালার্জির কারণে আমার একটা কাশি সমস্যা হয় এবং টানা 2-3 মাস ধরে সেটা থাকে এবং অনেক ওষুধ খাওয়ার পরে সেটা যায়, সহজে যেতে চায় না। এটা এত বছর ধরে চলে আসছে, ডাক্তারেরও কোনো সঠিক রেমেডি আমরা পাইনি। তো এই ব্যাপারে স্যার আমাদেরকে কি বলতে পারে, একটু যদি সাহায্য করে তাহলে ভালো। জি ধন্যবাদ। দেখেন যে উনি সুন্দর একটা মানে উনি নিজেই কিন্তু রোগটা বলে দিচ্ছেন যে ওনাটা সিজন চেঞ্জ হলে এই সমস্যাটা হয় এবং একবার কাশি হলে অনেক দিন সময় লাগে, মানে অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ খেতে হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়, এইটা অ্যাজমা কিন্তু এইটাই আমি কি বললাম যে অ্যাজমা যে একটু ধুলাবালি গেলে হাঁচি হবে, ঠান্ডা লেগে যাবে এবং কারো করে দেখবেন যে একটু কাশি হইলে সারতে সময় লাগে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, স্টেরয়েড খাচ্ছে, ফ্যাগজোমিরাইড অনেক কিছু খাচ্ছে। এবং আমরা যদি হিস্ট্রি নিই যে ওনার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কারণে করে ঠান্ডার সমস্যা আছে, ওনার হয়তো খাবারে বা ডাস্ট অ্যালার্জি থাকবে, ধুলাবালি গেলে হাঁচি হবে, তো এইটাই অ্যাজমা। এবং এখন তো ওনার শুধু সিজনাল হচ্ছে, একটা পর্যায়ে এটা সারা বছর হয়ে যাবে। তো এখন থেকে যদি উনি অ্যাজমার চিকিৎসাটা রেগুলার করেন, অ্যাজমার অ্যালার্জি পরীক্ষা নিরীক্ষা করেন এবং বক্ষবিধি কোনো ডাক্তারের পরামর্শ নেন, ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। স্যার আমরা ভ্যাকসিনের প্রভাবটা নিয়ে কথা বলছিলাম, যে ভ্যাকসিন কিভাবে কাজ করে। ধন্যবাদ। আসলে যাদের একটু রিস্ক ফ্যাক্টর থাকবে, হ্যাঁ, তাদেরকে আসলে রেগুলার ভ্যাকসিন দেওয়া উচিত এবং ফ্লু শটটা যখন এই যে শীত আসছে, শীতের আগে ফ্লু শট প্রতি বছর একবার দেওয়া উচিত। সাথে আমরা নিউমোনিয়া কিছু ভ্যাকসিন দিই, 3টা ভ্যাকসিন দিতে বলি। এগুলো দিলে হবে কি, মেইনলি তো এগুলো দিয়ে ঠান্ডাটা লাগে বা নিউমোনিয়া হয়, নিউমোনিয়ার প্রকোপটা কম হবে, ঠান্ডাটা কম লাগবে, তাহলে ওনারা অনেক ভালো থাকবে। সাথে যেটা আমি সবাইকে একটা কথা বলি, সবাই অবশ্যই মাস্ক ইউজ করবেন, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ইউজ করবেন। এবং যদি কারো বাসার আশেপাশে কোনো বিল্ডিং কাজ হয় বা কোনো কনস্ট্রাকশনের কাজ হয়, ওই বাসার লোকজনের সমস্যা অনেক বেশি থাকে এবং তারা চেষ্টা করবেন ওই বাসা থেকে চেঞ্জ করতে পারলে ভালো, আর যদি চেঞ্জ না করতে পারেন ওই দিকে জানালা দরজা বন্ধ রাখবেন যাতে ধুলাবালিটা কম আসে।
স্যার ফুসফুসের আরেকটা একদম সাধারণ একটা রোগ সেটা হচ্ছে টিবি, যেটা একসময় অনেক ভীতিকর একটা কারণ বলা হতো বা অভিশাপের মতো দেখা হতো। তো টিবি সম্পর্কে একটু বলেন, কেন হচ্ছে, কি কি লক্ষণ নিয়ে রোগীরা আসে বা আমরা কিভাবে ট্রিটমেন্টটা করি? ধন্যবাদ। আসলে টিবি ক্ষেত্রে আমি যেটা বলি যে এটা কিন্তু আমাদের যারা মানে কর্মক্ষম লোকজন তাদের এই যে টিবিটা বেশি হচ্ছে, এবং যাদের টিবি হয় তাদের কিন্তু যেই সমস্যাটা হয় ফুসফুস অনেকটা ড্যামেজ হয়ে যায়, আমরা বলি পালমোনারি ফাইব্রোসিস। হয়তো অনেকে কারো ফুসফুসে ফোড়া হয়ে যায় এবং সারা জীবন তার এই যে কাশিতে রক্ত যাচ্ছে এটা নিয়ে বাঁচতে হয়। অনেকে দেখবেন ফুসফুসে পানি চলে আসে, এবং এটা যদি হয় অনেক সময় ফুসফুসের পর্দা শক্ত হয়ে যায়। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলি, কেন মাস্ক বলতেছি, অনেকের মনে করেন কফে টিবি পাওয়া গেছে, তো সবাই খুব সতর্ক যে ওই পেশেন্টের টিবি আছে আমরা দূরে থাকি। কিন্তু খেয়াল করেন যার কফি টিবি পাওয়া যায় তার 3 মাস আগে থেকে, যখন থেকে কাশি শুরু হচ্ছে তার 3 মাস আগে থেকে কিন্তু টিবিটা ছড়ানো শুরু করে। তবে একটা পেশেন্ট থেকে প্রায় 15 জনের মধ্যে টিবি ছড়াইতে পারে। তো আরও 15 জনের এরকম কর্মক্ষম লোকজনের কিন্তু সমস্যা হবে। এবং অনেকে করে কি মনে করেন 15-20 দিন ওষুধ খাওয়ার পরে আমি তো জ্বর চলে গেছে, কাশি চলে গেছে, ভালো হয়ে গেছে, ওষুধ বন্ধ করে দেয়, এবং তাদের কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়। এটা অনেক বড় সমস্যা হয়। আর একটা বড় সমস্যা যেটা হয়, আমরা এটা অনেকে সবাই ভুল করি, অনেক ডাক্তাররা ভুল করি, অনেকে ফুসফুসে পানি আসে, পানি আসার আমরা শুধু টিবি ওষুধ দিই। পেশেন্ট কিন্তু বলে না যে আপনি শ্বাসের ব্যায়ামটা রেগুলার কন্টিনিউ করবেন, একটা ব্রিদিং এক্সারসাইজ করতে বলি। তখন হয় কি টিবি ভালো হয়ে যায় কিন্তু ফুসফুসের পর্দাটা শক্ত হয়ে যায়। তখন একটু শ্বাস নিতে গেলে দেখা যায় ফুসফুসে ডান পাশে বা বাম পাশে যখন পানি আসবে ব্যথা হবে। তো এইটা কিন্তু একটা নর্মাল, জাস্ট শ্বাসের ব্যায়াম করলে এটা ঠিক হয়ে যাবে। একটা প্রশ্ন আসছে, প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আঞ্জু আক্তার, বরিশাল থেকে কথা বলছি। জি, আমার সমস্যাটা হচ্ছে আমি ধুলাবালি আর মশলা, যদি রান্না বান্নার মশলা আছে না, ওটা কষানোর থেকে ওই যে মানে হাঁচি দিতে দিতে ঠান্ডা চলে আসে আমার আর কি। তারপর ওই ঠান্ডায় জ্বর চলে আসে, মাথা ব্যথা কম। এই ধরনের সমস্যা আসলে অনেক রোগীদেরই থাকে। ধন্যবাদ। একটু আগে কিন্তু এটা আনসার দেওয়া হয়েছে যে একটু ধুলাবালিতে গেলে বা একটু তীব্র গন্ধ অথবা তীব্র কোনো পারফিউম ইউজ করলে তখন তার হাঁচি শুরু হবে, একসাথে অনেকগুলো হাঁচি শুরু হবে। অ্যাজমাটা শুরু হয় কিন্তু এইভাবে, আর এয়ার পলিউশনের কারণে এটা অনেক বেশি হচ্ছে। তো ওনারা আসলে একজন বক্ষবিদ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। আসলে খেয়াল করবেন যে আমাদের সুস্থ ফুসফুস হচ্ছে আপনার সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং যেহেতু ফুসফুসের সাথে বাইরে কানেকশনটা বেশি, এই জন্য আপনি অবশ্যই মাস্ক পরবেন। যারা একটু বয়স্ক থাকবেন তারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন। যেসব পেশেন্টের অ্যাজমা বা সিপিডি থাকবে বা ফুসফুসে কোনো সমস্যা থাকবে, তারা আমরা যেভাবে ওষুধ দিব এটা রেগুলার নেবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আপনার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনার যেহেতু শীত আসতেছে, শীতের কাপড়গুলো আগে থেকে ধুয়ে পরবেন, যাতে সরাসরি টেবিল থেকে নামাই পরে ফেলবেন না। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি দর্শক, আমরা আজকে কথা বললাম ফুসফুসের সুরক্ষায় করণীয়। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।